ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পথে মোদি বুথ ফেরত জরিপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাহুলের চমক, গেরুয়া শিবির 294, ইন্ডিয়া জোট 230টিতে এগিয়ে, মমতারই থাকছে পশ্চিমবঙ্গ। আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা, আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান মিটিংয়ে বসে না থেকে ওনাকে নিজে কাজ করেন। দুর্নীতি নিয়ে প্রতিমন্ত্রীর রোশানলে ডাক বিভাগ, জবাব না দিতে পারায় মিটিং থেকে বের করে দেন 2 কর্মকর্তাকে। গাড়ি জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা। মালয়েশিয়া যেতে না পারা কর্মী সংখ্যা নিয়ে চলছে মিথ্যাচার। সরকার বলছে 17,000, বাইরা বলছে মাত্র 5 থেকে 6। জনপ্রতি অতিরিক্ত 5 লাখ টাকা করে নেয়ার অভিযোগও অস্বীকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পথে মোদির বিজেপি। বুথ ফেরত জরিপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চমক দেখাচ্ছে রাহুল গান্ধীর কংগ্রেস। লোকসভা নির্বাচনের 7ম দফা ভোট গ্রহণ শেষে বিভিন্ন জরিপে মোদির এনডিএর জয় জয়কার আর ইন্ডিয়া জোটের ভরাডুবির কথা বলা হয়েছিল। তবে মঙ্গলবার ভোট গণনার দিন সে চিত্র অনেকটাই ভিন্ন। শেষ খবর পাওয়া পর্যন্ত মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট 294টিতে এবং রাহুলের ইন্ডিয়া জোট 230টিতে এগিয়ে রয়েছে। ভারতের নির্বাচনের 7ম ও শেষ দফা শেষ হতে না হতেই বুথ ফেরত জরিপ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মোদি নেতৃত্বাধীন এনডিএ জোট আর কংগ্রেস সহ বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোট কে কত আসন পাবে তা নিয়ে নানা পূর্বাভাস দেওয়া হয়। বুথ ফেরত জরিপে বলা হয় 350-র বেশি আসন পাবে এনডিএ জোট, আর ইন্ডিয়া জোটের ভরাডুবি। তবে মঙ্গলবার ভোট গণনার কয়েক ঘন্টার মধ্যেই বাস্তব চিত্র ভিন্ন হতে শুরু করে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে 290টির বেশি আসনে, আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে 230টির বেশি আসনে। বলা হয়ে থাকে উত্তরপ্রদেশ যার, দিল্লির মসনদ তার। এই রাজ্যেই রাম মন্দির বানিয়ে নির্বাচনী ফল নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল মোদির দল। তবে ভোট গণনা যতই এগোচ্ছে সামনে আসছে উল্টো ছবি। এখানে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। তারপরও এবার দিল্লির মসনদ এনডিএ জোটেরই হতে যাচ্ছে। উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট এগিয়ে থাকলেও মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, বিহার, রাজস্থান, ওড়িশা, তেলেঙ্গানা, আসাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, দাদরা ও নাগর হাভেলিতে বিজেপি এগিয়ে রয়েছে। এদিকে মহারাষ্ট্রে এগিয়ে ইন্ডিয়া জোট, পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল। মোট 42 আসনের মধ্যে 30টি তৃণমূলের দখলে। তামিলনাড়ুতে এগিয়ে আছে ডিএমকে, কেরালায় এগিয়ে ইন্ডিয়া জোট, অন্ধ্রপ্রদেশে এগিয়ে টিডিপি, পাঞ্জাবে এগিয়ে রয়েছে কংগ্রেস, আর হরিয়ানায় এগিয়ে ইন্ডিয়া জোট। 543 আসনের মধ্যে সরকার গঠনের জন্য দরকার 272টি আসন। এরই মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 290টির বেশি আসনে এগিয়ে থাকায় বোঝাই যাচ্ছে টানা তৃতীয়বার ক্ষমতায় বসতে যাচ্ছেন মোদি। তবে ক্ষমতায় হ্যাট্রিক করলেও 2019 সালের তুলনায় এবার নির্বাচনে কম আসন পাচ্ছে মোদির জোট। অথচ জোর গলায় 400-র বেশি আসন পাবেন বলে দাবি ছিল নরেন্দ্র মোদির। আর কংগ্রেস 2019 সালে এককভাবে 91টি আসন পেলেও এবার ইন্ডিয়া জোটের হয়ে লড়ে 230টির বেশি আসনে এগিয়ে আছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভোট গণনার বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। পশ্চিমবঙ্গে এই জয়ে, প্রত্যাশিত জয়, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এবং সমস্ত যারা সমর্থক তারা প্রত্যাশা করেছিলেন যে 30-এর বেশি আসন পাবে। দুদিন শনিবার 1 জুন যেদিন এই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ এলো, সেদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস 30-এরও বেশি আসন পাবে। বাস্তবিক অর্থে তার যে দাবি সেটা কিন্তু মিলে গিয়েছে। অন্যদিকে বুথ ফেরত সমীক্ষা, তাবর মিডিয়া হাউস এবং নিরীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষা ঢালাওভাবে গেরুয়া শিবিরকে মার্কস দিয়ে দিয়েছিল। বাস্তবিক অর্থে দেখা গেল যে আসলেই তৃণমূল কংগ্রেস এবং তাদের সরকার এবং তাদের প্রতি মানুষের সমর্থন, বাংলার মানুষের সমর্থন কিন্তু 2 হাত ভরে উজাড় করে দিয়েছে। দেখা গেল যে গতবারের থেকেও তারা কিন্তু প্রায় 7 থেকে 8টি আসন এখনো পর্যন্ত তাদের যা ফলাফলের ট্রেন্ড তারা কিন্তু বেশি পাচ্ছেন। এবং অন্যদিকে বিজেপি রাজ্যের বিরোধী শিবির বিজেপি থেকেও প্রচুর সংখ্যক আসন পাবে এরকমটি দাবি করা হয়েছিল। বলা হয়েছিল 35 থেকে 35 আসন পাবে। বাস্তবিক অর্থে দেখা গিয়েছে যে এখনো পর্যন্ত 12টি আসনে এগিয়ে রয়েছে
গেরুয়া শিবির এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে বিজেপির শীর্ষস্থানীয় প্রার্থী তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের অধিকতর তরুণ প্রজন্মের রাজনীতিক বা প্রতিনিধিদের কাছে হাঁটতে চলেছেন, এমনটাই কিন্তু পূর্বাভাস। আপনি জানেন যে এই গত কয়েক বছর ধরে ধর্মীয় মেরুকরণ, ধর্মের রাজনীতিতে একটি বড় সংকট তৈরি করেছিল। সাধারণ মানুষ হয়তো মুখে তারা কিছু বলতে পারেননি, তারা হয়তো এই 5 বছর পর তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের যে ভয়েস, এই ভয়েসটা প্রদান করার জন্য কিন্তু অপেক্ষা করেছিলেন। এবং যে কারণেই মনে করা হচ্ছে যে ভোট পার্সেন্টেজ অফ ভোটিং, সেই ভোটটা কিন্তু এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিপক্ষেই গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আমি এখনই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার একটি কাউন্টিং সেন্টারের ঠিক পাশে। সেই কাউন্টিং সেন্টারের পাশে দুপুরের পর থেকেই সবুজে সয়লাভ বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বলছে যে বাংলা এভারগ্রিন, অর্থাৎ চির সবুজ। বাস্তবিক অর্থেই 2011 সাল থেকে যখন এই তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারে প্রথম এলো, তারপর থেকে পরপর 3বার রাজ্যের মানুষ ঢালাও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে। শুধু তাই নয়, গতবার তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে কিন্তু দাঁতে দাঁত কামড়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়েছে। কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের প্রত্যাশিতই ছিল, যদিও বুথ ফেরত সমীক্ষা, আমি বারবার বলছি, বুথ ফেরত সমীক্ষা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে এই আজকের এই যে বিজয়, সেটা কিন্তু বুথ ফেরত সমীক্ষায় আভাস মেলেনি। সুতরাং বুথ ফেরত সমীক্ষাকে কার্যত খারিজ করে দিয়েছে বাস্তবের এই ভোট চিত্র। তো এই ছিল আমার কাছে 18তম লোকসভা নির্বাচনের এই যে ফলাফল প্রকাশের যে প্রক্রিয়া, প্রায় শেষ পর্যায়ে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। লোকসভা নির্বাচনের ভোট গণনার বিস্তারিত জানতে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম কলকাতায়। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় ব্যাপক কারচুপি করবে বিজেপি, এমন অভিযোগ করেছে বিরোধী দল কংগ্রেস। গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত সমর্থকদের পার্টি অফিসে থাকার নির্দেশনা দিয়েছে দলটি। ভারতের 18তম লোকসভা নির্বাচনের 7 দফায় 47 দিন ধরে দেশটির প্রায় 65 কোটি ভোটার প্রয়োগ করেছেন গণতান্ত্রিক অধিকার। গত 1 জুন শেষ হয়েছে প্রায় 1.5 মাস ব্যাপী সেই নির্বাচন। এরই মধ্যে দেশজুড়ে একযোগে চলছে ভোট গণনা। তবে এই গণনায় ক্ষমতাসীন বিজেপি ব্যাপক কারচুপির চেষ্টা চালাবে বলে অভিযোগ করেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভোট গণনার প্রক্রিয়ার উপর এবার বিশেষ মনোযোগ দিয়েছে বিরোধী দলগুলো। গণনায় যেন কারচুপি না হয় তা নিশ্চিতে ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত নেতাকর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। নেতাকর্মীদের নির্দেশনায় আরও বলা হয়েছে, সকাল থেকে তারা যেন পার্টি অফিসে গিয়ে সময় কাটায় এবং গোলযোগের খবর পেলে সদর দফতরকে জানায়। কেবল কংগ্রেস নয়, সব বিরোধী দলই এবারের লোকসভার ভোট গণনাকে আগের ভোটের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এর আগে গেল শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠকে নেতারা আশঙ্কা করেছিলেন, বুথ ফেরত জরিপে বিজেপির বিপুল জয়ের সমীক্ষা প্রকাশ করে বিরোধী নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হবে। পরে গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করবে বিজেপি। এদিকে ভোট গণনায় কারচুপি নিয়ে বিরোধী দলগুলোর অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির অভিযোগ, এদিন গোলমাল বাঁধিয়ে ভোট বানচাল করতে চাইছে কংগ্রেস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, চা শ্রমিকরা যাতে ভাসমান না থাকে সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। এ সময় অধীনস্থ হিসেবে বিবেচনা করা শ্রমিকদের বিষয়ে যত্নশীল হতে মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সিলেটের মালনীছড়ায় 1854 সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা চা চাষ এখন দেশের বিকাশমান শিল্প। পাহাড়ের ঢালু জমি ছাড়িয়ে চা বাগানের বিস্তৃতি বর্তমানে সমতল উত্তরের জনপদেও। 1957 সালের 4 জুন চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই দিনটি উদযাপন হয়ে আসছে জাতীয় চা দিবস হিসেবে। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানকে বরণ করা হয় ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্যে।
চা শ্রমিকদের সঙ্গে আত্মার সম্পর্ক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নানামুখী পদক্ষেপের ধারাবাহিকতায় চা শিল্পের বিকাশে কাজ করছে আওয়ামী লীগ সরকার, যার সুফল মিলছে উত্তরবঙ্গে চা চাষে। এ সময় চা শ্রমিকদের বিষয়ে যত্নশীল হতে মালিকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বলেন, কোনো চা শ্রমিক যাতে ভাসমান না থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না, কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরো যত্নবান হতে হবে। তার জন্য একটা ফ্লোটিং ভাসমান, কিন্তু এই ভাসমান থাকবে কেন? আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি। ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না, সেটা বলে যাচ্ছি। যা করার করব। পরে গণভবনে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেভাবেই তাদের গড়ে তুলছে সরকার। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না, তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আজকে যারা শিশু তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে একান্তে সময় কাটাতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। একটা কবিতা শোনাবে। সরকার প্রধানকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে গণভবনে আগত বিজয়ী শিক্ষার্থীদের কেউ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে মন্ত্রীর রোষানলে ডাক বিভাগ। ৬৯ কোটি টাকার শতাধিক গাড়ি পড়ে আছে কেন, এই প্রশ্নের উত্তর দিতে না পারায় মহাপরিচালক সহ 2 কর্মকর্তাকে মিটিং থেকে বের করে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় কর্মকর্তাদের অনিয়মে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আবার কম বেশি মানে আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? না, তো সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যার থেকে বের করে দেন। ডাক বিভাগের 462টি গাড়ির মধ্যে অচল 135টি। প্রায় 69 কোটি টাকা দামের এসব গাড়ি পড়ে আছে কেন, এর কারণ জানতে চান পরিচালক আবু তালেবের কাছে। কিন্তু ওই কর্মকর্তা সদুত্তর দিতে না পারায় মিটিং থেকে বের হয়ে যেতে বলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আপনি সারা বাংলাদেশ এখন আপনি হাইটে যাবেন, নাকি ফোন করবেন, নাকি ভিডিও কনফারেন্স করবেন? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা, আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান মিটিংয়ে বসে না থেকে ওনাকে নিজে কাজ করেন। মঙ্গলবার ডাক ভবনে আয়োজিত মতবিনিময় সভায় ঘটে এই ঘটনা। পরে যাবতীয় হিসাব নিকাশ নিয়ে প্রায় 30 মিনিট পর আবার সম্মেলন কক্ষে ফেরত আসেন মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিমন্ত্রী জানান, গাড়ি, সার্ভিস পয়েন্ট, এমনকি জমির সঠিক ব্যবহার করতে না পারায় বছরে 700 কোটি টাকা লোকসান গুনছে ডাক বিভাগ। এ অবস্থায় গাড়ি, জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। হাজার হাজার কোটি টাকার ল্যান্ড এবং যে সিভিল ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তো ফেলে রাখার কোনো মানে নাই। সরকারের টাকাও বিনিয়োগ করার দরকার নাই, বেসরকারি খাতে বিনিয়োগ করে সেখানে এই ব্যবসাটা করবে আমাদের সাথে, সেটা আর কি একটা রেভিনিউ শেয়ার করবে। শুধু সেবা বেসরকারীকরণ নয়, শুদ্ধি অভিযান চলবে কর্মকর্তাদের বিরুদ্ধেও। আসছে বাজেটে ডাক বিভাগের জন্য কোনো অর্থ চাইবেন না বলে জানান প্রতিমন্ত্রী। আমরা সরকারের কাছে যদি টাকা চাই তাহলে পরে কিন্তু সেখানেও আপনার সরকার জিজ্ঞেস করবে যে প্রতি মাসে 700 কোটি টাকা লস হচ্ছে, তাহলে আবার দিলে সেই টাকাটা কোত্থেকে ফেরত দিবা? এ সময় ডাক বিভাগের জন্য সরকার নতুন আইন আনছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। এটা বের করতে হবে ভাইয়া। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক 6 দফা দিবস ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সভায় দলের সাধারণ সম্পাদক বলেন, বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ নয়। সরকার শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে বড় পদে বসায়নি, যা বিএনপি করেছিল। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের।
জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দুর্নীতির বরপুত্র তারেক রহমান এবং মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে সরকারের দুর্নীতির সমালোচনা মানায় না। বিএনপির মুখ হচ্ছে দুর্নীতি দুঃশাসনের বরপুত্র তারেক রহমান, আর তাদের মুখপাত্র হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সেই কারণে আমাদের দেশে দুদক অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে, আমাদের দেশে আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে। এদিকে ইস্কাটনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতারা বৈঠকে বসেন। নির্বাচনের পর শরিক দলের দ্বিতীয় বৈঠক শেষে সমন্বয়ক জানান, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করবে। দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য 14 দল ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আছে, থাকবে এবং ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। ঈদুল আজহার পর ইতিবাচক কর্মসূচি দেয়া হবে বলে জানান জোট নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকারের ছত্রছায়ায় সাবেক সেনাপ্রধান ও আইজিপি বড় বড় দুর্নীতি করেছেন দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে ন্যায় বিচার থাকলে আজিজ বেনজির এখন কারাগারে থাকত। বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সরকারের সব অপকর্মের সহযোগী হওয়ার পরও কেন আজিজ বেনজিরের দায় ক্ষমতাসীনরা নিতে চায় না, সে প্রশ্নও রাখেন রিজভী। সরকারের খুব ট্রাস্টেড লোক না হলে, বিশেষ করে আওয়ামী লীগের সরকার, অফিসে একটা পিয়ন নিতে গেলেও তার পরিবার আওয়ামী লীগ করে কিনা সেটার পুলিশ ভেরিফিকেশন করে তারা নেয়। পুলিশের কমিশনার নিয়োগ দিবেন কি অন্য দলের লোক, চিন্তাধারার লোককে দেবেন? আবার তিনি পুলিশের আইজি। দেশে যদি ন্যায় বিচার থাকতো, আইনের শাসন থাকতো, বিচার বিভাগের স্বাধীনতা থাকতো, এদের টপ টু বটম কারাগারেই থাকতে হতো সবাইকে। সেই লোককে এখন ঘাট থেকে নামাচ্ছেন কেন? ঘাড়ে বহন করতে পাচ্ছেন না, খুব ভারী লাগছে। বেনজির আজিজদের বিকট দুর্নীতির দায় আপনারা কখনোই এড়াতে পারবেন না। এ দায় সরকারের, এ দায় রাষ্ট্রের। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় ভোট গ্রহণ কাল। কঠোর নিরাপত্তায় এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। জমজমাট প্রচার প্রচারণা শেষে ৫৫ উপজেলায় উৎসব মুখর ভোট যুদ্ধের অপেক্ষায় ভোটার ও প্রার্থীরা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয় ইভিএম মেশিন সহ ভোটের প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্টদের বুঝিয়ে দেওয়া হয় তাদের দায়িত্ব। তবে নিয়ম অনুযায়ী দুর্গম এলাকা বাদে ব্যালট পেপার দেওয়া হবে ভোটের দিন সকালে। আমরা এখনো পর্যন্ত নির্বাচন শতভাগ সুষ্ঠু করার জন্য বদ্ধপরিকর। আমরা সবাই মিলে কাজ করছি এবং আমি আশাবাদী যে আমাদের এখানে নির্বাচনটা সুষ্ঠু হবে। 705 জন আনসার সদস্য, তাছাড়া পুলিশের 10টি মোবাইল এবং 2টি স্ট্রাইকিং ফোর্স থাকবে মাঠে। চতুর্থ ধাপে দেশের 23 জেলার 55টি উপজেলার মধ্যে 2টিতে ইভিএম ও বাকিগুলোতে ভোট গ্রহণ হবে ব্যালট পেপারে। এছাড়াও নিরাপত্তায় মোতায়েন থাকবে 175 প্লাটুন বিজিবি। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ঈদ উপলক্ষে নতুন করে সাজছে বিপণী বিতান। ঈদ উল ফিতরের মতো জাঁকজমকপূর্ণ না হলেও উৎসবের আমেজে কমতি নেই। আনন্দ বাড়ি দিতে ক্রেতাদের জন্য বিকাশের ক্যাশব্যাক অফার সহ বিভিন্ন পোশাকে 70% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে নামি দামি ব্র্যান্ডগুলো। বিপণী বিতানগুলোতে লেগেছে ঈদ উল আজহার আমেজ। রাজধানীতে পোশাক কেনাকাটায় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। পাঞ্জাবি, 3 পিস, টি শার্টের চাহিদা বেশি, দাম ও মানেও আছে স্বস্তি। এক্সক্লুসিভলি যে প্রোডাক্টগুলো থাকে একটু আগে কিনতে পারলে ভালো। ডিসকাউন্ট চলছে তো বেশ ভালো, অফার চলছে। নামি দামি ব্র্যান্ডগুলো 20 থেকে 70% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে। আর বিকাশের মাধ্যমে পেমেন্টে আছে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি অল প্রোডাক্টের উপর 20% এবং নির্দিষ্ট কিছু পোশাকের উপরে 50%, 30%। বিকাশের পক্ষ থেকে কাস্টমার প্রতিদিন একবার পারচেস করলে
100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে। এই ক্যাম্পেইন চলাকালীন পর্যন্ত সে সর্বোচ্চ 300 টাকা পাবে, প্রতিদিন 200 টাকা পর্যন্ত পাবে। ঈদের অল্প কয়েকদিন বাকি থাকলেও এখনও ক্রেতা সমাগম কম বলছেন বিক্রেতারা। কটনটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। অল ওভার নতুন নতুন অনেক প্রোডাক্ট আমাদের বিভিন্ন আউটলেটে রয়েছে। ক্রেতা আশা রাখছি ঈদের আগে আরেকটু ভালো পাবো। পাঞ্জাবের জন্য ব্র্যান্ড ভেদে গুনতে হচ্ছে 1200 থেকে 3500 টাকা পর্যন্ত, শাড়ি ডিজাইন ভেদে 1000 থেকে 12000 পর্যন্ত, ছোটদের পোশাকের দাম রয়েছে 500 থেকে 2500 টাকা পর্যন্ত। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ফ্যানের গায়ে হুবহু একই লোগো, নামের বানানে মাত্র একটি অক্ষর নেই। এভাবে প্রতারণার ফাঁদে ফেলে ঠকানো হচ্ছে ক্রেতাদের। নকল ফ্যান বিক্রি করায় চট্টগ্রামে এক দোকানিকে 50,000 টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। ফ্যানের গায়ে লাগানো লোগো অবিকল দেশীয় কোম্পানি ওয়ালটনের মতো, নামও অনেকটা একই, যা সহজে এড়িয়ে যায় ক্রেতার চোখ। ওয়ালটনের ফ্যান কিনতে গিয়ে অজান্তেই কিনছেন ওয়াটনের ফ্যান। এটা যখন আমি নিয়েছি, কয়েকদিন ব্যবহার করছি, ব্যবহার করানোর পর দেখতেছি যে এগুলা দাগ হয়ে গেছে। দাগ হয়ে যাওয়ার ফলে আমি ডাক্তারের দোকানে আসছি, আসি ওকে বলতেছি যে তুমি আমার কি পণ্য দিলা, দেশি পণ্য ওয়ালটন, এটা তো পুরাই নকল। ওনারা ওয়াটন বলে বেছে, আমরা ওয়াটন বলে বেশি। উনি হয়তো শুনতে ভুল করছে আর কি, ওয়ালটনের লোগো দেখে মনে করছে যে এটা ওয়ালটন। অনেক কাস্টমারও বলে যে আমরা এটা কি ওয়ালটন, আমরা বলি যে না এটা ওয়াটন ফ্যান। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ে ইলেকট্রনিক্সের দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু এমন নকল ফ্যান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় দোকানিকে 5000 টাকা জরিমানা করার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয় ব্যবসায়ী প্রতিষ্ঠানটি। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, শহর থেকে দূর এলাকা এবং অল্প শিক্ষিত ক্রেতাদের টার্গেট করেই নকল ইলেকট্রনিক্সের পণ্য বাজারজাত করছে একটি সিন্ডিকেট। তারা উৎপাদন করছে না, কিন্তু তারা জেনে বুঝে শুনে এই ওয়াটন নামীয় ওয়ালটনের নকল কপি তারা বিক্রি করছে। আমরা ওনাকে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার আইনে 50,000 টাকা অর্থদণ্ড করেছি এবং তার প্রতিষ্ঠানটা সাময়িকভাবে আমরা বন্ধ ঘোষণা করছি। এই সময় নকল ইলেকট্রনিক্সের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করতে অভিযান চলছে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি অর্থবছরের শেষ মুহূর্তে ঈদের টানা বন্ধ তৈরি পোশাক খাতে $50 বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্য থেকে অন্তত $5 বিলিয়ন পিছিয়ে রয়েছে। এই অবস্থায় সময়মতো বিদেশি বায়ারদের কাছে পণ্য পৌঁছাতে বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড সহ 7টি সংস্থার কাছে 7 ধরনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আর কয়েকদিন পরে শুরু হবে ঈদের দীর্ঘ বন্ধ। পবিত্র ঈদুল আজহায় দেশের অধিকাংশ গার্মেন্টস শ্রমিক 10 থেকে 15 দিন পর্যন্ত ছুটি ভোগ করেন। তাই ঈদের বন্ধ শুরু হওয়ার আগেই বিদেশি বায়ারদের কাছে পণ্য পৌঁছাতে তোড়জোড় চলছে দেশের প্রতিটি গার্মেন্টস কারখানায়। সবকিছু যদি ব্যক্তি বিশেষের মতো যদি 10 দিন বন্ধ রাখে, আমাদের ফ্যাক্টরিগুলোর মতো বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোর মতো যদি বন্ধ রাখে, তাহলে কিন্তু আমরা এক্সপোর্টটা করতে পারবো না। এই অবস্থায় ঈদের বন্ধে বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম কাস্টম হাউস সচল রাখতে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। আর জাহাজ চলাচল সচল রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পাশাপাশি অফডক মালিকদের সংগঠন বিগডা এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোতেও চিঠি দিয়েছে বিজিএমইএ। যাদের উপর আমরা ডিপেন্ডেন্ট ইম্পোর্ট এবং এক্সপোর্ট, সেই জন্য সবাইকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি আমাদের এই সমস্যার কারণে আমরা যেন কোনো অবস্থাতে সরকারি ছুটি যেটা 3 দিন হয় সেটা যেন 3 দিনের পরিবর্তে অল্টারনেটিভ ওয়েতে তারা যেন চালু রাখে। এদিকে বিজিএমইএর দাবি অনুযায়ী ঈদের দিন ছাড়া বাকি বন্ধের দিনগুলোতে কাস্টম হাউস সহ বেসরকারি অফডক চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। সকল অফডকগুলোতে কর্মরত যারা আছেন তাদের মধ্য থেকে এবং অন্যান্য দপ্তরে যারা অন্যান্য সেকশনে যারা কর্মরত আছেন তাদের মধ্য থেকে মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের একটা অফিস আদেশ করা হবে যাতে 24/7 আমদানি রপ্তানি কার্যক্রম সচল থাকে। ঈদের একটা দিন ব্যতীত বাকি আগের পরের দিনগুলো বিজিএমইএর অনুরোধে এবং আমরা অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠান আছে সংশ্লিষ্ট, যেমন চট্টগ্রাম বন্দর কাস্টম হাউস, তাদের সাথে মিল রেখে আমরা আমাদের কাজ খোলা রাখব। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি, আর চট্টগ্রামে কারখানা রয়েছে 464টি। ঢাকায় 33 লাখ এবং চট্টগ্রামে 11 লাখ শ্রমিক সরাসরি গার্মেন্টস কারখানায় কাজ করছে। এছাড়া দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানায় আরও অন্তত 4 লাখ শ্রমিক রয়েছে।
কাঁচামাল আমদানি থেকে শুরু করে তৈরি পোশাক বিদেশে রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক 21টি অফডক। কোনো কারণে এই অফডক বন্ধ হলে বিপর্যয়ের কবলে পড়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আর তাই ঈদের বন্ধের সময় গার্মেন্টস সেক্টরকে সচল রাখতে এই অফডকগুলো চালু রাখার আহ্বান জানিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। চট্টগ্রামের ইসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুসারে গত 31 মের মধ্যে সে দেশটিতে যেতে পারেনি প্রায় 17,000 কর্মী। এ হিসাব খোদ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। কিন্তু রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরা সংবাদ সম্মেলন করে দাবি করেছে এই সংখ্যা 5 থেকে 6,000-এর বেশি না। ভুক্তভোগীদের দাবি জনপ্রতি নেওয়া হয়েছে 5 থেকে 7 লাখ টাকা, সেটা অস্বীকার করে বলা হচ্ছে 2 লাখের বেশি নেওয়া হয়নি। তবে যেসব কর্মী যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন তারা। ম্যানেজ করছি কিস্তি, গরু বাছুর বেচে, জমি জাতি বই খাত থুয়ে। ভিতরে যাওয়ার পর দেখা যাচ্ছে যে টিকিট ভুয়া। সরকার নির্ধারিত 5 থেকে 7 গুণ টাকা রিক্রুটিং এজেন্সিকে দিয়েও মালয়েশিয়া যেতে না পারা, ভিসা পেয়েও বিমান টিকিট সংকট দেখিয়ে দেশটিতে যেতে না পারায় ভুক্তভোগী কর্মীদের অভিযোগগুলো কান্না হয়ে ঝরছে এখন। সরকারি তথ্য মতে প্রায় 17,000 কর্মী নিশ্চিত মালয়েশিয়া যাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে রোববার এক ব্রিফিংয়ে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এমন পরিস্থিতিতে হয়রানি ও প্রতারণার শিকার এসব কর্মীকে সেদেশে পাঠাতে না পারার ব্যর্থতা নিয়ে সকালে রাজধানীর মিন্টু রোডে সংবাদ সম্মেলনে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরান নেতারা ব্যাখ্যা দেন। তাদের দাবি, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে জনপ্রতি 5 থেকে 7 লাখ টাকা নয়, 2 লাখের বেশি নেয়নি কোনো এজেন্সি। এছাড়া দেশটিতে যাওয়া থেকে বঞ্চিত প্রকৃত কর্মী সংখ্যা 5 থেকে 6,000-এর বেশি না। জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি 5 থেকে 6,000-এর ভিতরে। তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হবে। যদি সকল প্রচেষ্টা ব্যর্থ হয়, অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। 30,000 টাকার টিকিট আপনার 1 লক্ষ টাকায় যেতে হয়েছে। এই টাকাটা কি আমরা 78,000 টাকার থেকে দেওয়ার মতো ক্ষমতা কোনো রিক্রুটিং এজেন্সি রাখে? যে পরিমাণ কথা বলছে সেই পরিমাণ টাকা রিক্রুটিং এজেন্সিরা নিয়ে নেই। হয়তো সর্বোচ্চ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা নিতে পারে। এদিকে সংসদ সদস্যদের হেয় প্রতিপন্ন করার জন্যই একটি চক্র তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করছে বলে দাবি করেন সংসদ সদস্য বাইরা নেতারা। এটা একটি দালাল শ্রেণী অথবা মধ্যভোগী কেউ না কেউ এই টাকাটা নিয়েছে। আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমার মনে হয় যে এই জিনিসটা সংকট সমাধানে দ্রুত মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে বাইরা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আলোচনায় বসবে বলেও জানান তারা। সেটা আমরা নিজেরাও চাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিলেটে তলিয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্বিষহ দুর্ভোগ। এই মুহূর্তে সিলেটের জল্লারপাড় এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশন এলাকার 14 নম্বর ওয়ার্ডে। 14 নম্বর ওয়ার্ডের এই বাড়িসহ, এই জল্লারপাড় এলাকার এই বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িতে গত 6 দিন ধরেই তারা পানিবন্দী অবস্থায় আছেন। এই এলাকার মানুষ 6 দিন ধরে একবারে দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। কোনো 4তলা 5তলা এখানে বেশ কয়টা বাড়ি আছে, সব বাড়িগুলোর নিচতলা পানিতে একেবারে নিমজ্জিত হয়ে গেছে। এই এলাকার মানুষজন যারা অফিস আদালত, স্কুল কলেজ বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন, তারা খুবই কষ্টের মধ্যে তারা সকালবেলা বের হতে হচ্ছে, আবার বিকালবেলা বাড়িতে প্রবেশ করছে। এবং শুধুমাত্র এই বছর নয়, এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে প্রতি বছর বর্ষার সময় এই এলাকা পানি জমে যাচ্ছে এবং বারবার স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে কিংবা সিটি কর্পোরেশনের যারা দায়িত্ববানরা আছে তাদেরকে বলেও এই এলাকার এই অবস্থা থেকে তারা কোনো উত্তরণ পাচ্ছে না। এই পাশ দিয়ে একটি ওয়াকওয়ে চলে গেছে এবং ওয়াকওয়েটা হওয়ার পরে এখানে জলাবদ্ধতা বেড়ে গিয়েছে এবং তার ওয়াকওয়ের পরে যেই একটি নালা করার কথা ছিল, বড় একটি নালা করা ছড়ার উপরে
আরসিসি, সেই নালাটি অর্ধ নির্মিত অবস্থায় রয়ে গেছে, যার কারণে বর্ষা এলেই এখানে পানিটি জমে যায়, পানি বের হওয়ার কোনো পথ থাকে না। এবং আজকের আগে গত 2 দিন আগে এই জায়গায় প্রায় আরও 1 হাত উপরে পানি ছিল, আজকে কিছুটা কমেছে। কারণ হচ্ছে সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় 7 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আজকে বৃষ্টিপাতও কমে গেছে, সকাল ভোর 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত 53 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। সব কিছু মিলে বলা যায় বন্যার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে। কোনো দিন উন্নতি হচ্ছে, আবার তারপরের দিন বৃষ্টি হয়ে সেই অবনতি ঘটে যাচ্ছে। অন্যদিকে উজান থেকে যে পাহাড়ের ঢলগুলো নামে, বিশেষ করে ভারতের আসাম এবং মেঘালয় থেকে যেই পাহাড়ি ঢলগুলো আসে, সেগুলো আসা একেবারে কমে গিয়েছে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার কারণে সেখানে পাহাড়ি ঢল আসার পরিমাণও কমে গিয়েছে। সে কারণে এই উজানের ঢল নেমে গেছে এবং এই সিলেটের উপর দিয়ে যে প্রধান 2টি নদী সুরমা এবং কুশিয়ারা নদী, 3টি নদী জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটি কানাইঘাট, আরেকটি হচ্ছে অমলশীত, আরেকটি হচ্ছে ফেঞ্চুগঞ্জ। এই 3টি জায়গায় সুরমা এবং কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টিপাত হয়েছে আজকে, আগামীকালকেও সে একই ধরনের বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, কখনো হালকা বৃষ্টিপাত, এমন বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি এই ছিল যে গত কয়েকদিন থেকে যে বৃষ্টিপাত এবং উজানি পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন জায়গায় পানি উঠে গিয়েছে সিলেটে, তার সবশেষ খবর। আমরা তখন সরাসরি ছিলাম সিলেটে। এদিকে বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে সুনামগঞ্জের নদ নদীর পানি। প্লাবিত নতুন নতুন এলাকা তলিয়ে গেছে রাস্তাঘাটও। তাহিরপুরের সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আরও জানাচ্ছেন হিমাদ্রি শেখর ভদ্র। গত 7 দিন যাবৎ সুনামগঞ্জের 7টি সীমান্ত নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। এই ঢল কখনো থামেনি, কিন্তু গত রাত্রে এবং এর আগের রাত্রে বৃষ্টিপাতের ফলে ঢলের প্রবণতা বেড়েছে এবং গতকালকেও ভারী বর্ষণ হয়েছে, আজকে রাত্রেও ভারী বর্ষণ হয়েছে। সেই ভারী বর্ষণের ফলে সুনামগঞ্জের 7টি সীমান্ত নদী দিয়ে পাহাড়ের পানি সুনামগঞ্জে প্রবেশ করেছে এবং সুরমা নদী হয়ে সেই পানি সুনামগঞ্জের 137টি হাওরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। রাত্রে পাহাড়ি ঢলের কারণে আবার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গরুদের সব দিকে পানি উড়িয়েছে, গরু ছাগল টাগল ফালা বিষমদা করতে পারে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আগামী 3 দিন সুনামগঞ্জে ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি এই ধরনের ভারী বর্ষণ হয় তাহলে এই পরিস্থিতি আরেকটু খারাপের দিকে যেতে পারবে। আমরা কথা বলেছিলাম স্থানীয় লোকজনের সাথে, তারা এই পানির বৃদ্ধি দেখে তারা অনেকটা আতঙ্কিত। যদি আর 1-2 ফুট পানি বাড়ে তাহলে আমাদের এইখানে অনেক মানুষের ঘর বাড়িতে পানি উঠবো। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তিনি জানিয়েছেন যে সুনামগঞ্জে 5টি সীমান্ত উপজেলা রয়েছে, সেই উপজেলা প্রশাসনগুলোর প্রত্যেকটি কার্যালয়কে সজাগ দৃষ্টি রাখছে এই পানি বৃদ্ধির উপর এবং তারা সবসময় নজরদারি করছেন যে কোথাও কোনো সমস্যা হলে তাৎক্ষণিক যেন সেটা নিরসন করা যায়। হিমাদ্রি শেখর ভদ্র, সময় সংবাদ, সুনামগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পথে মোদি, বুথ ফেরত জরিপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাহুলের চমক। গেরুয়া শিবির 296, ইন্ডিয়া জোট 228টিতে এগিয়ে। মমতারই থাকছে পশ্চিমবঙ্গ। আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা, আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান মিটিংয়ে বসে না থেকে ওনাকে নিজে কাজ করেন। দুর্নীতি নিয়ে প্রতিমন্ত্রীর রোশানলে ডাক বিভাগ জবাব না দিতে পারায় মিটিং থেকে বের করে দেন 2 কর্মকর্তাকে। গাড়ি জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ মামুন। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।